হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের করাবো ক্লাস 7 এর চতুর্ভুজ অঙ্কন চ্যাপ্টারের কোষে দেখি 21। আমি তোমাদের করাবো সব অঙ্কগুলোকে। তো শুরু করা যাক। প্রথম অঙ্কটা কি আছে? 2 এর এ। একটি চতুর্ভুজ এবিসিডি আঁকি, যার এবি হচ্ছে 5.2 সেন্টিমিটার, বিসি হচ্ছে 6 সেন্টিমিটার, সিডি হচ্ছে 4.4 সেন্টিমিটার, এডি হচ্ছে 7 সেন্টিমিটার এবং এসি হচ্ছে 10 সেন্টিমিটার। ওকে, তো এই চতুর্ভুজটা আমাদের অঙ্কন করতে হবে। আচ্ছা, আমরা কি করব? প্রথমে যে মাপগুলো আমাদের দেওয়া আছে সেই মাপগুলোকে আমরা খাতায় ঠিক ঠিক করে স্কেল দিয়ে এঁকে নেব। ওকে, তার আগে আমি তোমাদের বলি, আমাদের রাফে একটা ডায়াগ্রাম করে নিতে হবে। কারণ কি, রাফে ডায়াগ্রাম করলে আমরা একটা ওই যে জিওমেট্রি আমাদের করতে হবে, যে জ্যামিতিটা করতে হবে, সেই জ্যামিতিটা সম্বন্ধে আমরা একটা রাফ ধারণা পেয়ে যাব। আচ্ছা, এখানে কি দেওয়া আছে? এ বি সি ডি, চারটে পয়েন্ট দেওয়া আছে। এ বি সি ডি, এটা ধরে নাও এ, এটা ধরে নাও বি, এটা সি, এটা ডি। ওকে, তাহলে এ থেকে বি ক্লকওয়াইজ যদি ঘোরা হয়, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, আর ডি থেকে এ। আমাদের কি দেওয়া আছে? এ বি এর মান দেওয়া আছে, বিসি এর মান দেওয়া আছে, সি ডি এর মান দেওয়া আছে, আর ডি এর মান দেওয়া আছে। আর কিসের মান দেওয়া আছে এখানে? আর দেওয়া আছে এসি এর মান। এসি মানে কোনটা? এসি মানে এখান থেকে এইটা ডাইরেক্ট হচ্ছে এসি। এটা কিন্তু ক্লকওয়াইজ যদি ঘোরা যায়, ক্লকওয়াইজের মধ্যে এটা নেই, এটা ডাইরেক্ট এ থেকে সি হয়ে গেল। তার মানে এটা ধরে নিতে হবে কর্ণ। হয়ে গেল? তো চলো শুরু করা যাক। এ বি কি আছে? 5.2। তাহলে আপনার মানগুলো ঠিক ঠিকভাবে আগে 5.2 কিভাবে আঁকবো? জিরোতে একটা পয়েন্ট করব কাটা কম্পাস দিয়ে, আর 5.2 তে একটা পয়েন্ট করব। ওকে, এইবার এই দুটো দাগকে আমরা জুড়ে দেব। এই হয়ে গেল 5.2। এটা হয়ে গেল 5.2 সেন্টিমিটার। এর মান কত? এবি। এর নাম কি? এবি। বিসি কত? 6 সেন্টিমিটার। একইভাবে জিরোতে একটা পয়েন্ট নেবো আর 6 একটা পয়েন্ট নেবো। এই দুটো পয়েন্টকে মার্কিং করলাম কালা কম্পাস দিয়ে। এইবার 0 থেকে 6 পর্যন্ত টেনে দেবো। তাহলে কি হলো? এটা হলো 6 সেন্টিমিটার। এটার কি নাম? বিসি হলো। এরপর হলো সিডি 4.4। জিরোতে একটা পয়েন্ট করলাম, 4.4। 4-এর পরে চারটে ঘর নাও, 1 2 3 4। তাহলে 4-এর পর চারটে ঘর নেওয়া হলো, তা 4.4 হলো। তাহলে 0 থেকে 4.4 জুড়ে দিলাম। তাহলে এটা হয়ে গেল কি? সিডি। সিডি কত? 4.4 সেন্টিমিটার। এরপর কি না? এডি। একইভাবে এডি কত বলেছে? 7 সেন্টিমিটার। মানে 0-তে একটা পয়েন্ট নিলাম আর 7-এ একটা পয়েন্ট নিলাম। এবার এটাকে জুড়ে দাও 0 থেকে 7 পর্যন্ত। হয়ে গেল এডি। এডি হলো 7 সেন্টিমিটার। ওকে, আর কি আছে? এসি হচ্ছে 10 সেন্টিমিটার। ওকে, তাহলে এসি 10 সেন্টিমিটার যদি হয়, তাহলে 0-তে একটা পয়েন্ট নাও আর 10-এ একটা পয়েন্ট নাও। ওকে, তাহলে হয়ে গেল এসি 10 সেন্টিমিটার।
হলো। আচ্ছা, এইবার কি হবে, তোমাদের এবার ডায়াগ্রামটা আঁকতে হবে। তাহলে প্রথমে আমরা কোনো একটা দাগ টানবো লম্বা করে এখানে। এইখান থেকে আমরা এবি এর সমান করে, এবি কত 5.2, তাহলে 5.2 এর সমান করে আমরা এখান থেকে কেটে নেব। এই বিন্দুতে বসিয়ে স্টার্টিং পয়েন্টে বসিয়ে এখান থেকে 5.2 এর সমান করে আমরা একটা চাপ কাটবো। এই চাপটা যে বিন্দুতে ছেদ করেছে সেখানটা আমরা একটা পয়েন্ট করে নিলাম। তাহলে এইটা হয়ে গেল এ বি। এবি কত 5.2, এইটা হলো এ, এটা হলো বি। এবি হলো 5.2 সেন্টিমিটার। ওকে। আচ্ছা, এইবার এই বিন্দুতে বসিয়ে এসি কত বলেছে 10 সেন্টিমিটার। আমরা কি বলেছি, এসি হচ্ছে কর্ণ। এসি কি ছিল, এসি ছিল কর্ণ। তো এসি হচ্ছে 10 সেন্টিমিটার। এই বিন্দুতে বসিয়ে আমরা 10 সেন্টিমিটার নিয়ে একটা চাপ আঁকবো। মাপটা ঠিকঠাক ভাবে নিতে হবে, তা নাহলে কিন্তু জিওমেট্রিটা ভুল হয়ে যাবে। এই বিন্দুতে বসিয়ে 10 সেন্টিমিটার আমরা মাপ নিয়ে নিয়েছি, একটা বড় করে চাপ আঁকবো। হলো হলো। এইবার এটা হলো এ থেকে সি এর মাপ, আর বি থেকে সি এর কি মাপ আছে এখানে 6 সেন্টিমিটার। এটা আমরা এবার মেপে নেব। বি থেকে সি 6 সেন্টিমিটার। হলো। এইবার বি থেকে সি এর মাপের সমান এখানটা একটা বৃত্তচাপ আঁকবো। এই দুটো বৃত্তচাপ একটা বিন্দুতে ছেদ করেছে। দেখতে পাচ্ছ এই দুটো বৃত্তচাপ একটা বিন্দুতে ছেদ করেছে, এখানটা একটা মার্কিং করা হলো কাটা কম্পাস দিয়ে। এইবার এই দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করেছে তার সাথে স্কেল দিয়ে আমরা এ আর বি কে জুড়ে দেবো। স্কেল তাহলে এর সাথে যে ছেদ বিন্দু, যে দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করেছে সেটা জুড়ে দেওয়া হলো। আবার বি এর সাথেও এই ছেদ বিন্দু সেটাকে জুড়ে দেওয়া হলো। দুটো বৃত্তচাপ যেখানে মিশেছে যার ছেদ বিন্দু তার সাথে বিটাকেও জুড়ে দেওয়া হলো। তাহলে এ বি, এটার নাম হলো সি। কারণ আমরা কি এসি বৃত্তচাপ নিয়ে, বৃত্তচাপের এসি এসি মান নিয়ে আমরা একটা বৃত্তচাপ এঁকেছি। আবার বি বিন্দু থেকে বিসি এর মান নিয়ে একটা বৃত্তচাপ এঁকেছি। দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করলো সেটাকে একটা পয়েন্ট দিয়ে মার্কিং করা হলো, তার নাম দেওয়া হলো সি। তাহলে এসি হচ্ছে কত 10 সেন্টিমিটার, আর বিসি হচ্ছে কত 6 সেন্টিমিটার। ওকে। তাহলে এবার কি বাকি রইলো, এ বি সি আর ডি বাকি রইলো। তাহলে সিডি কত আছে, সিডি আছে 4.4। তাহলে সি বিন্দু থেকে সিডি এর সমান মাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। আর এ বিন্দু থেকে এডি এর 7 সেন্টিমিটার, এডি এর সমান মাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করবে তাহলে সেটাই হচ্ছে ডি। তো করা যাক। সি বিন্দু থেকে সিডি, ভালো করে মাপটা তোমরা দেখো। এই ডি বিন্দুতে বসালাম আর সি বিন্দুতে মার্কিং করলাম সিডি। এই সি বিন্দু থেকে নিয়ে একটা বড় করে চাপ আঁকবো। বড় করে আঁকবে এই কারণে, কারণ বৃত্তচাপটা কোথায় গিয়ে মিট করবে তা আমরা বুঝতে পারবো না আগে থেকে। তো সেই জন্য বড় করে আঁকাটাই ভালো, মোটামুটি চাপটা। এটা সি বিন্দু থেকে সিডি এর মাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকা হলো। আর এ বিন্দু থেকে এডি, এই এডি এর মাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকা হলো। এই এ বিন্দু থেকে এডি এর মাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকা হলো।
এই বৃত্তচাপ দুটো একটা বিন্দুতে ছেদ করেছে। এই ছেদ বিন্দুর সঙ্গে সি এবং এ যোগ করে দেওয়া হলো। এই ছেদ বিন্দু, যে দুটো বৃত্তচাপ একটা বিন্দুতে ছেদ করলো, সেই ছেদ বিন্দুর সঙ্গে সি এবং এ যোগ করে দেওয়া হলো। হলো, তাহলে এর নাম কি? ডি। তাহলে সিডি কত? সিডি হচ্ছে 4.4 সেন্টিমিটার। আর এডি কত? 7 সেন্টিমিটার। তাহলে আমাদের টোটাল জ্যামিতিটা আঁকা কমপ্লিট হলো। এ বি সি ডি একটা চতুর্ভুজ, যার এ বি হচ্ছে 5.2 সেন্টিমিটার, বিসি হচ্ছে 6 সেন্টিমিটার, সিডি হচ্ছে 4.4 সেন্টিমিটার, আর এসি হচ্ছে 7 সেন্টিমিটার, সরি এডি হচ্ছে 7 সেন্টিমিটার, আর কর্ণ এসি হচ্ছে 10 সেন্টিমিটার। এটাই তোমাদের লিখতে হবে। এবার চলো লেখাটা করা যাক। এখানে যা বলেছে সেটাই লিখতে হবে। অতএব এরকম ভাবে লিখবে, অতএব এ বি সি ডি একটি চতুর্ভুজ অঙ্কন করা হলো যার এ বি কত? 5, যা আছে এখানে দেখে থেকে ওটা লিখে দিতে হবে। 5.2 সেন্টিমিটার, বিসি কত? 6 সেন্টিমিটার, সিডি কত? 4.4 সেন্টিমিটার, এবং সরি 4.4 সেন্টিমিটার, এডি 7 সেন্টিমিটার, এবং এসি 10 সেন্টিমিটার। হলো। এর পরের পোর্শনটা কি বলেছে? যদি এই এবিসিডি চতুর্ভুজের এসি ইজ ইকুয়াল টু 12 সেন্টিমিটার হয়, এখানে এসি যে 10 সেন্টিমিটার দেওয়া আছে, এই 10-এর জায়গায় যদি 12 হয়, তাহলে কি বলেছে? যে চতুর্ভুজটা আঁকা সম্ভব কিনা। আচ্ছা, এইখানে তোমরা দেখো, এসি যদি 12 সেন্টিমিটার হয়, এইটা আমি রাফে আগে বোঝাচ্ছি। এসি যদি 12 সেন্টিমিটার হয়, তাহলে এসির এইদিকে দুটো বাহু আছে, আর এসির এইদিকে দুটো বাহু আছে। তাহলে এইদিকে যে দুটো বাহু আছে, সেই দুটো বাহু সমষ্টি কত হবে? 7 সেন্টিমিটার প্লাস 4.4, তাহলে 7 প্লাস 4.4 কত হবে? 11.4 সেন্টিমিটার। তাহলে 11.4 সেন্টিমিটারটা হচ্ছে এসির থেকে ছোট, মানে 12 সেন্টিমিটার যদি হয় তাহলে 12 থেকে ছোট। আমার আমার এসির এই পাশে যদি দুটো বাহু ধরা যায়, একটা কত আছে? 5.2 প্লাস 6, তার মানে কত হলো? 11.2। তাহলে এসির অপর পার্শ্বে যে দুটো বাহু আছে, 5.2 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার, সেই দুটো বাহু যোগফলও কিন্তু 12 সেন্টিমিটারের থেকে ছোট, যদি 12 সেন্টিমিটার হয় এসি। তার মানে কি? এসির একই পার্শ্বস্থ দুটি বাহুর যোগফল এসির থেকে ছোট। আমরা কি জানি? কর্ণের একই, এটা এসি কর্ণ, কর্ণের একই পার্শ্বস্থ, মানে একই দিকে, হয় এদিকে নয় এদিকে, দুটো বাহুর যোগফল যদি কর্ণের থেকে ছোট হয়, তাহলে চতুর্ভুজ আঁকা সম্ভব নয়। এইটা সম্ভব হয়েছে কারণ কি? এটা 10 সেন্টিমিটার, আর এটা 7.7 সেন্টিমিটার, 4.4, তার মানে 7 প্লাস 4.4 মানে কত? 11.4 সেন্টিমিটার, যেটা 10-এর থেকে বড়। একইভাবে এইটা যদি দেখো, 5.2 সেন্টিমিটার প্লাস 6 সেন্টিমিটার, তার মানে কত? 11.2 সেন্টিমিটার, যেটা 10-এর থেকে বড়। তার মানে আমরা লিখতে পারি এসি ইজ ইকুয়াল টু 12 সেন্টিমিটার। এখানে কি বলেছে ভালো করে দেখে নাও। এসি যদি 12 সেন্টিমিটার হয়, তাহলে এসি ইজ ইকুয়াল টু 12 সেন্টিমিটার হলে চতুর্ভুজ অঙ্কন
সম্ভব নয়, কারণ এসি এর একই পার্শ্বস্থ দুটি বাহুর যোগফল বা সমষ্টিও লিখতে পারো, কারণ এসি এর একই পার্শ্বস্থ হয় এদিক নয় এদিক, এসি এর একই পার্শ্বস্থ দুটি বাহুর যোগফল এসি অপেক্ষা ছোট, সেই কারণেই চতুর্ভুজটা আঁকা সম্ভব নয়। কারণ এসি ইজ 12 সেন্টিমিটার হলে চতুর্ভুজ অঙ্কন সম্ভব না। কারণটা কি? কারণ এসি এর একই পার্শ্বস্থ দুটি বাহুর যোগফল অথবা সমষ্টি, যোগফল বা সমষ্টি জায়গায় যে কোনো একটা বলতে পারো, এসি অপেক্ষা ছোট, সেই কারণেই চতুর্ভুজটা আঁকা সম্ভব না। ঠিক আছে, তো এইটা হলো 2 এর এ, এটা হলো 2 এর এ গেল। আচ্ছা, এইবার এসো 2 এর বি। কি বলেছে? একটি সামান্তরিক জে ইউ এম পি আঁকো, যার জে ইউ ইজ ইকুয়াল টু 5.2 সেন্টিমিটার, ইউএম ইজ ইকুয়াল টু 4.8 সেন্টিমিটার এবং জে এম ইজ ইকুয়াল টু 7 সেন্টিমিটার। ওকে, তো সামান্তরিকটা আমরা আঁকতে পারি। আমরা কি বলেছি আগে, যে রাফে একটা আমরা ডায়াগ্রাম করে নেব, তাহলে কি হবে, আমাদের জ্যামিতিটা আঁকতে সুবিধা হবে। এইখানটা রাফ বলে লিখে নাও, তোমরা পরীক্ষার খাতার পিছনের দিকে যে পেজ আছে ওতে একটা রাফ বলে লিখে নেবে, সেখানে রাফ করে তারপর ডায়াগ্রামটা করবে। জে ইউ এম পি একটি সামান্তরিক, সামান্তরিক এরকম হবে জে ইউ এম পি। আচ্ছা, জে ইউ কত বলেছে? 5.2 সেন্টিমিটার, ইউএম কত বলেছে? 4.8 সেন্টিমিটার, আর জে এম মানে কর্ণ বলেছে কত? 7 সেন্টিমিটার। এই সামান্তরিকটা আমাদের অঙ্কন করতে হবে। আচ্ছা, সামান্তরিকের বৈশিষ্ট্য কি? দুটি বিপরীত বাহু সবসময় সমান এবং সমান্তরাল হবে। এই বাহুটার সঙ্গে এই বাহুটা, এর যে মাপ হবে, জে ইউর যে মাপ হবে, পি এম এর একই মাপ হবে, মানে এইটাও 5.2 সেন্টিমিটার হবে। ওকে, আর বিপরীত বাহু এই বাহুটার ইউএম এর বিপরীত বাহু কোনটা? এইটা জেপি। দুটি বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হবে। সমান্তরাল পোর্শনটা এখন দরকার নেই, আগে সমান করতে হবে। ইউএম কত? 4.8, তার মানে জেপি হবে 4.8। বোঝা গেল? মানে দুটো বিপরীত বাহু সবসময় সমান হবে এবং সমান্তরাল হবে সমান্তরিকের। এই বাহুটার সঙ্গে এই বাহুটা, আর এই বাহুটার সঙ্গে এই বাহুটা। তো চলো আমরা আগে যে বাহুর মাপগুলো দেওয়া আছে সেই ডায়াগ্রামটা করি আগে। 2 এর বি কি বলেছে? জে ইউ 5.2, 5.2 আঁকি, জিরোতে একটা মার্কিং করো আর 5.2 তে একটা মার্কিং করো, 5-এর পরে 2 ঘর মার্কিং করো, তাহলে হয়ে গেল 5.2। জুড়ে দাও 5.2, এটা হয়ে গেল জে ইউ 5.2 সেন্টিমিটার হলো। ইউএম 4.8, একইভাবে জিরোতে একটা মার্কিং করো আর কি বলি 4.8, 4-এর পরে 8টা ঘর, 6, 7, 8 বসিয়ে দাগ টেনে দাও। এটা হয়ে গেল ইউএম, এটা হয়ে গেল 4.8 সেন্টিমিটার। আর কি বলো? জে এম 7 সেন্টিমিটার। একইভাবে জিরোতে একটা পয়েন্টিং করো আর 7-এ একটা মার্কিং করো, এই দুটো মার্কিং কে জুড়ে দাও, তাহলে স্ট্রেট লাইনটা কমপ্লিট। 7 সেন্টিমিটার, এটা কি আছে? জে এম।
7 সেন্টিমিটার হলো। এইবার তোমাকে ডায়াগ্রামটা আঁকতে হবে। তো প্রথমে আমরা একটা স্ট্রেট লাইন আঁকি। প্রথমে আমরা একটা সরলরেখা আঁকি। একটা সরলরেখা আমরা টানলাম প্রথমে। এইখান থেকে জে ইউ, এখানে আমরা কি নাম দিয়েছিলাম জে ইউ, তাহলে জে ইউ কত 5.2, 5.2 এর মাপ নিয়ে নিই আগে। তাহলে স্টার্টিং পয়েন্টে কাটা কম্পাসটাকে বসিয়ে 5.2 এর সমান করে আমরা এখান থেকে একটা চাপ কেটে নিলাম। এই দুটো সরলরেখা যেখানে ছেদ করলো সেখানে একটা পয়েন্ট করে দিলাম, মার্কিং করে নিলাম। তাই এর নাম হলো জে ইউ। এটার মান কত 5.2 সেন্টিমিটার। তোমরা স্ট্রেট লাইন তোমরা ওই মার্কিং করার পর সঙ্গে সঙ্গে তার নাম লিখে দেবে, তাহলে কি হবে বুঝতে সুবিধা, তাহলে কিন্তু উলিয়ে যাবে। আচ্ছা, এইবার জে এম কত 7, এই জে এম বলে 7 সেন্টিমিটার। তাহলে জে এম প্রথমে আমরা জে এম এর মাপের সমান করে একটা বৃত্তচাপ আঁকি। এই জে বিন্দুতে বসিয়ে আমরা একটা একটু বড় করে বৃত্তচাপটা করি যাতে পরে আর অসুবিধা না হয়। হলো, যে বিন্দুতে বসিয়ে জে এম এর সমান করে একটা বৃত্তচাপ আঁকলাম। আবার জে এম এখানে ইউএম, ইউএম কত বলেছে, ইউএম কত বলেছে, ইউএম বলেছে 4.8। তাহলে ইউ থেকে বসিয়ে ইউএম সমান করে আরেকটা বৃত্তচাপ আঁকবো। ইউএম কত বলবো 4.8। এই ইউতে বসিয়ে 4.8 এর সমান করে মাপ নিয়ে বৃত্তচাপ আঁকা হলো। এই দুটো বৃত্তচাপ একটা বিন্দুতে ছেদ করেছে, ওই ছেদ বিন্দুটাকে একটা মার্কিং করা হলো। ওই ছেদ বিন্দুর সঙ্গে জে আর ইউ যোগ করে দেওয়া হলো। ওই ছেদ বিন্দুর সঙ্গে জে আর ইউ যোগ করে দেওয়া হলো। ওকে, এই জে আর ইউ। তোমরা দেখতে পাচ্ছ একদম পয়েন্টে পয়েন্টে কিন্তু মেলানো চাই, তাহলে কিন্তু জ্যামিতিটা ভুল হয়ে যাবে। হলো, তাহলে এটা হলো জে ইউ, এটা হয়ে গেল এম। এবার কি করে রইলো, রাফে করেছিলাম জে ইউ এম পি, তার মানে এখানে পিটা হবে, হয়ে গেল। তার মানে এখানে একটা পি বিন্দু হবে। আচ্ছা, সামান্তরিকের ক্ষেত্রে কি হবে, এই মাপটার সঙ্গে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে, আর এই যে বাহুটা আছে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে। তাই যদি হয় তাহলে আমরা এখান থেকে জে ইউ এর মাপটা ফের একবার নিই। একইভাবে জে ইউ মাপ এখান থেকে নিতে পারো, এখান থেকে নিতে পারো, কারণ এটা তো এখানে আঁকা হয়ে গেছে যেহেতু। এইবার এম বিন্দু থেকে ওই জে ইউ এর মাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। আঁকা হলো, আর এই বাহুটার সমান করে এইখানে আরেকটা বৃত্তচাপ আঁকতে হবে। এটা কি ইউএম। তাহলে এই বাহুটা সমান করে এখানে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। এই ইউএম এর মান আমরা নিয়ে নিয়েছি, ইউএম এর সমান করে কারা কম্পাস দিয়ে মাপটা নিয়ে নিয়েছি। এবার যে বিন্দুতে বসিয়ে ওই যে মাপটা নিলাম ওই মাপ নিয়ে আরেকটা বৃত্তচাপ এখানে আঁকা হলো। এই দুটো বৃত্তচাপ একটা বিন্দুতে ছেদ করেছে, সেটাকে মার্কিং করা হলো কারা কম্পাস দিয়ে। ওই ছেদ বিন্দুর সঙ্গে এই দুটো পয়েন্টকে জুড়ে দাও, এম কে আর এখানে জে কে জুড়ে দাও। হলো, তাই এটার নাম হয়ে গেল পি। এটা কি নাম দেওয়া ছিল এখানে, পি। তো সেইভাবে এর নাম দিয়ে দাও পি। তাহলে এখানে ইউএম কত হলো 4.8 সেন্টিমিটার।
এইটা কত, তাহলে এটা 4.8 হলে এটাও 4.8 হবে, এটাও 4.8 সেন্টিমিটার, এইটা 5.2 মানে এটাও 5.2 হবে, আর জে এম কত 7 সেন্টিমিটার। তাহলে আমাদের সামান্তরিকটা আঁকা কমপ্লিট হলো। তাহলে তোমরা এখানে সামান্তরিক ক্ষেত্রে এটা মনে রাখবে, দুটো বিপরীত বাহু, এই বাহুটার বিপরীত বাহু এইটা, আর এই বাহুটার বিপরীত বাহু এইটা, দুটো বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল হবে, ব্যাস এইটাই হচ্ছে সামান্তরিক ধর্ম। তারপর এই বাহুটার যা মাপ এই বাহুটার একই মাপ, আর এই বাহুটার যা মাপ এই বাহুটার একই মাপ। তাহলে আমাদের সামান্তরিকটা আঁকা কমপ্লিট হলো। এইবার আমরা কি লিখবো, এখানে যা আছে ওই দেখে দেখে ওটাই লিখে দিতে হবে। জে ইউ এমপি একটি সামান্তরিক আঁকো, অতএব জে ইউ এম পি একটি সামান্তরিক অঙ্কন করা হলো, যার জে ইউ কত বলেছে 5.2 মিটার, আর কি বলেছে এখানে ইউএম, ইউএম কত 4.8 সেন্টিমিটার, এবং জেএম 7 সেন্টিমিটার, এই জেএম 7 সেন্টিমিটার, এবং জেএম ইজ ইকুয়াল টু 7 সেন্টিমিটার হলো। এই আর কিছু লেখার নেই, তাহলে 2 এর বিটা কমপ্লিট হলো। এইবার এসো 3 এর 2 এর বি, 2 এর সি, 2 এর সি কি বলেছে, একটি রম্বস PQRS আঁকি, যার PQ ইজ ইকুয়াল টু 5.4 সেন্টিমিটার এবং PR ইজ ইকুয়াল টু 8 সেন্টিমিটার। চলো রম্বসটাকে আমরা ডায়াগ্রাম করি রাফে। এইটা যদি একটা রম্বস হয়, পি কিউ আর এবং এস, কি বলেছে পিকিউ, পিকিউ বলেছে 5.4 সেন্টিমিটার, 5.4, আর পিআর কত বলেছে, পিআর মানে কর্ণটাকে বলেছে কত 8 সেন্টিমিটার। আমরা এখানে সেন্টিমিটার সেন্টিমিটার লিখছি না, কারণ আমরা জাস্ট রাফে এটা ডায়াগ্রামটা করে নিচ্ছি। পিকিউ হচ্ছে 5.4 আর পিআর হচ্ছে 8। এখন রম্বসের বৈশিষ্ট্য কি, রম্বসের প্রত্যেকটা বাহু সমান হবে এবং বিপরীত কোণগুলো সমান হবে, মানে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, আর এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে। এখন এইখানে আমাদের আঁকতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, মনে রাখতে হবে, এখন কোণের তো এখানে প্রয়োজন নেই খুব একটা, এখন এই বাহুটা মানে প্রত্যেকটা বাহু সমান হবে। তোমরা এখানে দেখবে 237 নম্বর পেজে একটা ডায়াগ্রাম করে দেওয়া আছে প্রত্যেকটা জিনিসের। এই যে রম্বস, রম্বসের সকল বাহু সমান, বিপরীত কোণগুলি সমান। একটু আগে আমি তোমায় বলেছিলাম যে রম্বসের প্রত্যেকটা বাহু সমান হবে, আর মানে এইটার যা মাপ এইটারও 5.4 হবে, এইটারও 5.4 হবে, এটাও 5.4 হবে। প্রত্যেকটা বাহু মাপ সমান, আর প্রত্যেকটা আর বিপরীত কোণগুলো সমান, কিন্তু কোনো কোণ সমকোণ হবে না, মানে কি এই কোণটা 90 ডিগ্রি হবে না, এটাও 90 ডিগ্রি হবে না, এটাও 90 ডিগ্রি হবে না, এটাও 90 ডিগ্রি হবে না, কোনো কোণ 90 ডিগ্রি হবে না, কিন্তু প্রত্যেকটা বাহু সমান হবে এবং বিপরীত কোণগুলো সমান হবে। এটাই হচ্ছে রম্বসের বৈশিষ্ট্য। তো চলো আমরা প্রথমে আগে যে বাহুর মাপগুলো দেওয়া আছে সেই মাপগুলো প্রথমে আঁকি। আচ্ছা, এখানে কি দেওয়া আছে, পিকিউ ইজ ইকুয়াল টু 5.4, তাহলে আমরা আগে 0-তে একটা মার্কিং করি আর 5.4 একটা মার্কিং করি। পাঁচের পর 1 2 3 4, তাহলে এটা হয়ে গেল 5.4, এটার নাম হচ্ছে পিকিউ, এর মান কত 5.4 সেন্টিমিটার হলো। পিআর 8 সেন্টিমিটার, তাহলে পি বিন্দুতে একটা মার্কিং করি,
আর 8 সেন্টিমিটার একটা মার্কিং করি, হয়ে গেল পিআর। পিআর কত? 8 সেন্টিমিটার হলো। এইবার তোমাকে ডায়াগ্রামটা আঁকতে হবে। আচ্ছা, এইখানে আমরা কি করব, যেহেতু কর্ণটা দিয়ে দিয়েছে প্রথমে, পিআরটা বড় ফিগার, সেই জন্য কর্ণটাকে প্রথমে ড্র করে নেব রম্বসের ক্ষেত্রে। হলো, এইখান থেকে 8 সেন্টিমিটারের সমান মাপ নিয়ে আমরা একটা চাপ কাটবো। মাপটা সমান করে নেবে, তা নাহলে কিন্তু জ্যামিতিটা ভুল হয়ে যাবে। এইবার এইখানে বসিয়ে, স্টার্টিং পয়েন্টে বসিয়ে, এখান থেকে এই পিআরের যে মাপটা নিয়েছি ওই মাপ নিয়ে এখান থেকে একটা চাপ কাটবো। হলো, তাহলে এই চাপটা ওই সরলরেখাকে একটা বিন্দুতে ছেদ করেছে, সেটাকে একটা মার্কিং করা হলো। তাহলে এর নাম কি দেওয়া যাবে? পিআর। এটা কত? 8 সেন্টিমিটার হলো। এইবার পিকিউ এর মাপ আমরা আগে নেব। পিকিউ এর সমান করে আমরা মাপটা আগে নিয়ে নেব কম্পাসের সাহায্যে। এইবার যেহেতু সামান্তরিক, যেহেতু রম্বস, তার প্রত্যেকটা বাহু সমান হবে, অতএব এই যে পি বিন্দুতে বসিয়ে পিকিউ এর সমান মাপ আমরা নিয়ে নিলাম। এই মাপ নিয়ে পি বিন্দুতে বসিয়ে একটা এই পাশে চাপ আঁকবো, আবার তার বিপরীত দিকে আরেকটা চাপ আঁকবো। হলো, একইভাবে ওই একই মাপ নিয়ে আমরা কিন্তু কম্পাস হাত দিচ্ছি, ওই যা মাপ নিয়েছি ওই মাপ নিয়েই আবার আর বিন্দুতে বসিয়ে আরেকটা চাপ আঁকবো, আবার তার বিপরীত দিকে একইভাবে আরেকটা চাপ আঁকবো। আচ্ছা, এই চাপটা আর একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে এর সাথে মিট করছে না। এই বাড়িয়ে দিলাম, তাহলে দুটো বৃত্তচাপ এই পাশে একটা বিন্দুতে ছেদ করেছে, আবার এই এই তার বিপরীত দিকে যে দুটো বৃত্তচাপ আঁকা হলো সেটাও একটা বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই ছেদ বিন্দুর সঙ্গে পি এবং আর যুক্ত করে দেবো, এই ছেদ বিন্দুর সঙ্গে পি এবং আর যুক্ত করে দেবো, তাহলে আমাদের পি কিউ আর এস রম্বসটা পেয়ে যাব। এই ছেদ বিন্দুর সঙ্গে পি যুক্ত করি প্রথমে, আবার এই ছেদ বিন্দুর সঙ্গে আর যুক্ত করি, একইভাবে নিচের দিকে যে ছেদ বিন্দুটা হয়েছে তার সাথে পি এবং আর যুক্ত করব। হলো, একইভাবে আর বিন্দুর সঙ্গে ওই ছেদ বিন্দুটা যুক্ত করে দেবো, হয়ে গেল। তাহলে পি, এটার নাম দাও কিউ, এটা আর এবং এটা এস। তাহলে এর বাহুর মান কত? 5.4 সেন্টিমিটার। এইটাও 5.4 সেন্টিমিটার হবে, এইটাও 5.4 সেন্টিমিটার হবে, এবং এইটাও 5.4 সেন্টিমিটার হবে। তাহলে আমাদের রম্বসটা কমপ্লিট হলো। প্রত্যেকটা বাহু সমান, এই বাহুটার সঙ্গে এই বাহুটা, এই বাহুটার সঙ্গে এই বাহুটা, এই বাহুটার সঙ্গে এই বাহু, প্রত্যেকটা বাহু 5.4 সেন্টিমিটার করে হলো, এবং কর্ণ হলো 8 সেন্টিমিটার। তো এবার লেখাটা লিখতে হবে, ওই যা আছে ওই যেটা আছে ওটা লিখে দিতে হবে। তাহলে একটি রম্বস পিকিউ আর এস দেখো, যার পিকিউ 5.4 এবং পিআর 8 সেন্টিমিটার। অতএব লেখো এখানে, অতএব পি কিউ আর এস একটি রম্বস অঙ্কন করা হলো কি বলেছে, যার পিকিউ ইজ ইকুয়াল 5.4, যার পিকিউ ইজ ইকুয়াল টু 5.4 সেন্টিমিটার, এবং আর কি বলেছে, পিআর ইজ ইকুয়াল টু 8 সেন্টিমিটার। পিআর ইজ ইকুয়াল টু 8
সেন্টিমিটার। ব্যাস, তাহলে আমাদের লেখাটা কমপ্লিট হলো। তাহলে এটা হলো 2 এর সি। এর পরের কোশ্চেন আছে 2 এর ডি। ডি কি বলেছে, একটি চতুর্ভুজ পি কিউ আর এস আঁকি, যার পি কিউ ইজ ইকুয়াল টু 7 সেন্টিমিটার, কিউ আর ইজ ইকুয়াল টু 6.5 সেন্টিমিটার, আর এস ইজ ইকুয়াল টু 5.2 সেন্টিমিটার, এস পি ইজ ইকুয়াল টু 4.4 সেন্টিমিটার এবং কোণ পি কিউ আর ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা একটা রাফি একটা ডায়াগ্রাম করে নিই। পি কিউ আর এস একটি চতুর্ভুজ, ঠিক আছে। চতুর্ভুজ মানে কি, চারটে বাহু আছে, সেটাই একটা চতুর্ভুজ, যে কোনো চতুর্ভুজ হতে পারে। পি কিউ আর এবং এস হলো, পি কিউ কি বললো 7 সেন্টিমিটার। আমরা এখানে সেন্টিমিটার গুলো লিখছি না, কারণ এটা রাফে করছি তো, জাস্ট আমরা বোঝার জন্য করছি এটাকে। কিউ আর কত 6.5, আর এস কত 5.2, আর এস পি হচ্ছে 4.4। আর কি বললো, পি কিউ আর, এই কোনটা পি কিউ আর, ভালো করে বোঝা যায় এই জায়গাটা, অ্যাঙ্গেল দিয়েছি, অ্যাঙ্গেল মানে কোণ, পি কিউ আর হচ্ছে 60 ডিগ্রি, এইটা 60 ডিগ্রি করতে হবে। এই হচ্ছে অঙ্কটা, আর কিছু নেই। এখানে এক্সট্রা যেটা হলো এই কোণটা খালি দিয়ে দিয়েছে, বাদ বাকি এর আগে যে অঙ্কগুলো ছিল, একটা ছিল, এই দুয়ের একটা ছিল, ওইটা সেম টু সেম প্রায়, ঠিক আছে। তাহলে আমরা কি করব, প্রথমে বাহুগুলো সমান করে আগে দাগগুলো টেনে নিই। প্রথমে কি বলেছে, প্রথমে আমাদের বলেছে যে 7 সেন্টিমিটার, তাহলে 7 সেন্টিমিটার টানি আমরা আগে। এইখানটায় বসাই জিরোতে, আর সাথে একটা মার্কিং করি, এবার এটাকে জুড়ে দিই, 7 সেন্টিমিটার হয়ে গেল। এটা কত হলো 7 সেন্টিমিটার। এটা কি বলেছে, এটা বলেছে পি কিউ। এরপর কি বললো, কিউ আর 6.5, তাহলে একইভাবে জিরোতে একটা মার্কিং করো, আর 6.5 একটা মার্কিং করো। এবার এটা জুড়ে দাও দুটো মার্কিংকে একসাথে, এটা হলো 6.5 সেন্টিমিটার। এটার কি নাম বলেছে, কিউ আর হলো। তারপর কি বলেছে, পি কিউ কিউ আর আর এস 5.2, একইভাবে 5.2 আমরা আঁকি, জিরো বোধ একটা পয়েন্ট করলাম, আর 5.2 মানে 5-এর পরে 2 ঘর, 1 2 ঘর পয়েন্ট করলাম, দুটো পয়েন্টিংকে জুড়ে দিলাম, হলো 5.2। এটা কি, পি কিউ কিউ আর আর এস, এটা হয়ে গেল আর এস, হলো 5.2 সেন্টিমিটার। আর কি বললো, এসপি 4.4 সেন্টিমিটার। একইভাবে জিরোতে একটা মার্কিং করলাম, 4.4, 4-এর পর 1 2 3 4, চারটে ঘর, 4.4, এটা হয়ে গেল এসপি। এটা হচ্ছে এসপি 4.4। এই হলো। আর কি বললো, কোণ পি কিউ আর 60 ডিগ্রি, এটা তো আমরা কোম্পানির সাহায্যে এঁকে নেবো। আচ্ছা, আগে আমরা ডায়াগ্রামটা আঁকি। এবার এখানে কি বলেছে, আমরা রাফে যেটা ডায়াগ্রাম করে নিলাম ঠিক ওভাবে এটাকে আঁকবো। পি কিউ কত বলেছে 7 সেন্টিমিটার। তাহলে আমরা প্রথমে একটা সরলরেখা টেনে নিই, এই সরলরেখা টানলাম, এইখান থেকে পি কিউ 7 সেন্টিমিটার টেনে নেবো। তাহলে পি কিউ এর মাপ করে আমরা আগে সমান করে নিই, পি কিউ এর মাপ, পি কিউ এর মাপ সমান করে
7 সেন্টিমিটার সমান করে আমরা কম্পাসের সাহায্যে মাপটা নিয়ে নিয়েছি। এবার এইখানে স্টার্টিং পয়েন্টে বসিয়ে এই সরলরেখাংশের সঙ্গে একটা চাপ কেটে নিলাম। এই চাপটা সরলরেখাকে একটা বিন্দুতে ছেদ করলো, সেই ছেদ বিন্দুটাকে আমরা একটা মার্কিং করলাম কারা কম্পাস দিয়ে। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল পি কিউ। এটা কত হলো? 7 সেন্টিমিটার হলো। এইখানে কি বলেছে? কোণ পি কিউ আর 60 ডিগ্রি। তার মানে এখানে আমাকে আগে একটা কোণ আঁকতে হবে, 60 ডিগ্রি কোণ। 60 ডিগ্রি কোণ কিভাবে আগে তোমরা জানো। এইখানে বসিয়ে এই কিউ বিন্দুতে বসিয়ে আমরা একটা এইরকম একটা বৃত্তচাপ আঁকলাম। ওকে, ওই একই মাপ নিয়ে আমরা কিন্তু মাপ কিন্তু চেঞ্জ করছি না। ওই বৃত্তচাপটা এই পি কিউকে একটা বিন্দুতে ছেদ করলো, সেই ছেদ বিন্দুটা বসিয়ে ওই একই মাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম হলো। তাহলে এই যে বৃত্তচাপটা আঁকলাম, এই বৃত্তচাপটা আগের বৃত্তচাপকে একটা বিন্দুতে ছেদ করেছে, ওই ছেদ বিন্দুকে কম্পাস দিয়ে মার্কিং করলাম হলো। এই মার্কিং যে ছেদ বিন্দু পাওয়া গেল তার সাথে এই কিউটা যুক্ত করে দাও। হয়ে গেল। তাহলে এইটা হলো কি? 60 ডিগ্রি। এই কোণটা হলো 60 ডিগ্রি। তাহলে কি করলাম? কিউ বিন্দুতে বসিয়ে আমরা একটা যে কোনো আমাদের ইচ্ছা মতন একটা মাপ নিয়ে, মানে ইচ্ছা মতন একটা চাপ আঁকলাম যে কোনো ব্যাসার্ধ নিয়ে। এটা তো বলে একটা ব্যাসার্ধ বলে। এইটাকে কিউ বিন্দুতে বসালাম, বসিয়ে আমরা একটা ইচ্ছা মতন যে কোনো মাপ নিয়ে চাপ আঁকলাম। তুমি এটা নিতে পারো, একটু বড় নিতে পারো, ছোট নিতে পারো, বেশি বড় নেওয়ার দরকার নেই, মোটামুটি একটা মাপ নিলেই হলো আর কি। এই যে এখানে বসিয়ে আমরা একটা চাপ আঁকলাম, এই চাপটা পি কিউকে একটা বিন্দুতে ছেদ করলো, সেই বিন্দুটাকে প্রথমে মার্কিং করা হলো কাটা কম্পাস দিয়ে। ওইখানে বসিয়ে ওই একই চাপ নিয়ে, যে চাপ আমরা নিয়েছি, যে মাপটা নিয়েছি, ওই মাপ একই মাপ নিয়ে এইখানে বসিয়ে আরেকটা চাপ আঁকলাম। ওই চাপটা এই যে আগে যে চাপটা গেছিলাম তাকে একটা বিন্দুতে ছেদ করেছে, ওই ছেদ বিন্দুকে কাটা কম্পাস দিয়ে মার্কিং করা হলো। তাহলে যে পয়েন্টটা পাওয়া গেল ওই পয়েন্টের সঙ্গে এই কিউ বিন্দু যোগ করে দেওয়া হলো। তাহলে এই কোণটা হয়ে গেল 60 ডিগ্রি। ওকে, আচ্ছা এইবার কিউ আর বলেছে 6.5। তাহলে এখান থেকে আমরা কিউ বিন্দুতে বসিয়ে 6.5টা কেটে নেবো, তাহলে এটা যে বেরোবে সেটা আর বেরোবে। তো আমরা এখান থেকে 6.5 মাপ নিয়ে নিলাম। এবার কিউ বিন্দুতে বসিয়ে যে সরলরেখা টানা হয়েছে এখান থেকে একটা চাপ কেটে নিলাম 6.5 এর সমান করে। এইটা একটা বিন্দুতে ছেদ করেছে, এটা হয়ে গেল 6.5 সেন্টিমিটার। 6.5 সেন্টিমিটার। এটা হলো কি কিউ আর হলো। এইবার কি বললো? আর এস, এখান থেকে যেটা যাবে সেটা হচ্ছে এস 5.2। তাহলে 5.2 এর সমান করে আমরা আগে মাপটা মেপে নিই এখান থেকে কাটা কম্পাসের সাহায্যে। 5.2 সেন্টিমিটার কেটে নিয়েছি। তাহলে আর বিন্দুতে বসিয়ে ওই 5.2 সেন্টিমিটার যে মাপটা আমরা নিয়েছি ওই মাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকা হলো। ঠিক আছে, একইভাবে পি কিউ আর এস, আর তাহলে পিএস কত হবে? পিএস দেওয়া আছে 4.4। তাহলে পি বিন্দুতে বসিয়ে এই 4.4 এর সমান করে আমরা যে একটা বৃত্তচাপ আঁকি, তাহলে ওই বৃত্তচাপটা এই বৃত্তচাপ একটা বিন্দুতে ছেদ করবে, যে ছেদ বিন্দু পাওয়া যাবে সেটাই হচ্ছে এস। তাহলে পি বিন্দুতে বসিয়ে 4.4 এর সমান করে আমরা একটা বৃত্তচাপ আঁকি। এই 4.4 এর সমান করে একটা বৃত্তচাপ আঁকলাম। এই বৃত্তচাপটা আগের বৃত্তচাপকে একটা বিন্দুতে ছেদ করেছে, ওই ছেদ বিন্দুটাকে মার্কিং করা হলো একটা পয়েন্ট কাটা কম্পাস দিয়ে। এইবার ওই ছেদ বিন্দুর সঙ্গে এটাকে যুক্ত করে দাও, আর বিন্দুকে যুক্ত করে দিলাম, আর ওই ছেদ বিন্দুর সঙ্গে পি বিন্দু যুক্ত করে দাও হলো। তাহলে পি কিউ আর এটা তাহলে এস পাওয়া গেল হলো। তাহলে আর এস কত? 5.2 সেন্টিমিটার। আর এসপি কত? এসপি হলো 4.4 সেন্টিমিটার। তাহলে আমাদের জ্যামিতিটা আঁকা কমপ্লিট হলো। এইবার তোমাকে লিখতে হবে যা লেখা আছে, দেখে দেখে লিখে দাও। কি ছিল? একটা চতুর্ভুজ পি কিউ আর এস আঁকি,
যার পিকিউ 7 সেন্টিমিটার, কিউ আর 6.5, আর এস 5.2, এসপি 4.4 এবং কোণ পিকিউ আর 60 ডিগ্রি। ওটাই লিখে দেবে যেটা লেখা আছে। অতএব পি কিউ আর এস একটি চতুর্ভুজ অঙ্কন করা হলো যার কি বলেছে পিকিউ ইজ ইকুয়াল টু 7 সেন্টিমিটার। এখানে যা আছে খালি দেখে থেকে লিখে দিতে হবে, এই হচ্ছে কাজ। কিউ আর কত 6.5 সেন্টিমিটার, আর এস কত 5.2 সেন্টিমিটার, এসপি কত সব কমা কমা দিয়ে দেবে, এসপি কত 4.4 সেন্টিমিটার এবং কোণ পি কিউ আর ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। ব্যাস এইটুকু লিখলেই যথেষ্ট। তাহলে তোমাদের 2 এর ডিএরটা হয়ে গেল। এবার এসো ই, এটা হচ্ছে 2 এর ই। কি বলেছে আগে অঙ্কটা পড়ি আমরা। একটি রম্বস বিইএসটি বেস্ট আঁকি যার বিএস ইজ ইকুয়াল টু 6.8 সেন্টিমিটার এবং ইটি হচ্ছে 5.8 সেন্টিমিটার। ওকে, তো আমরা আগে ডায়াগ্রামটা রাফে করি। একটা রম্বস বলেছে বেস্ট, এটা হচ্ছে বেস্ট বি ই এস টি। এখানে কি বলেছে বিএস মানে কর্ণ 6.8 সেন্টিমিটার। আমরা সেন্টিমিটার লিখছি না, যেহেতু রাফে করছি জাস্ট ডায়াগ্রামটা বোঝার চেষ্টা করছি। আর ইটি, ইটি হচ্ছে কত 5.8। এই হচ্ছে দুটো কর্ণের মাপ দিয়ে দিয়েছে খালি আমাদের। কিন্তু আমাদের এখান থেকে কি করতে হবে, এই রম্বসটাকে আঁকতে হবে। রম্বসের ক্ষেত্রে আমরা কি জানি, 4টে বাহু সমান কিন্তু একটা কোনো সমকোণ নয়, আর রম্বসের কর্ণগুলো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এইটা খুব ভাইটাল। কি বললাম, রম্বসের কর্ণ দুটো, রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। মানে কি, রম্বসের এই কর্ণটা যে বিন্দু ছেদ করেছে এইখানটায় যে কোণটা হবে সেটা 90 ডিগ্রি, এইখানটায় যে কোণ হবে সেটাও 90 ডিগ্রি, এইখানটায় যে কোণ হবে সেটাও 90 ডিগ্রি, আর এইখানটায় যে কোণ হবে সেটাও 90 ডিগ্রি। ওকে, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আর কি, রম্বসের 4টে বাহু সমান। 237 নম্বর পেজে তোমাদের লিখে দিয়েছে রম্বসের কিছু ফিচার্স। এই যে রম্বস কি বলেছি, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, লিখেছি রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আর কি, রম্বসের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান। ওকে, তো আমরা ডায়াগ্রামটা প্রথমে আঁকি। কি বলেছে 6.8 আর 5.8 দুটো মাপ দিয়ে দিয়েছে। তাহলে 6.8 বলতে আমরা জিরোতে একটা পয়েন্ট বসাবো, আর 6.8 6-এর পর 8টা ঘর, 1 6 7 8, এই দুটো পয়েন্টকে আমরা যোগ করে দিই। তাহলে এটা হয়ে গেল 6.8 সেন্টিমিটার। এর কি মাপ আছে, কি নাম আছে, বেস্ট বিএস হলো। আরেকটা কি আছে ইটি 5.8, একইভাবে জিরোতে বসালাম আর 5-এর পরে 8টা ঘর,
এই দুটো পয়েন্টকে জুড়ে দাও, এটা হয়ে গেল 5.8, এটার নাম হলো ইটি। এইবার আমরা আঁকি। আচ্ছা, তোমরা যখন করবে তখন এটাকে একটু গ্যাপ গ্যাপ দিয়ে দুটো জায়গায় করবে, ঠিক আছে? তাহলে কি হবে, এটাকে সমদ্বিখণ্ডিত করতে সুবিধা হবে। আমি এটাকে আরেকটা জায়গায় এখানে এঁকে দিই, ইটি। এটা হলো মানে একটু নিচে আঁকবে আর কি, এখানে বা নিচে আঁকবে, যেখানে খুশি আঁকো। এটা হলো ই টি 5.8, 6, 7, 8। এটা হলো ইটি 5.8 সেন্টিমিটার। কারণ এটাকে তোমাকে সমদ্বিখণ্ডিত করতে হবে, সেই কারণে একটু গ্যাপ না হলে সমদ্বিখণ্ডিত করতে অসুবিধা হবে। তো যাই হোক, এটা প্রথম আঁকা হয়েছে, এটা এখানে আঁকবে। এটা এখানে আঁকার দরকার নেই, এটা নিচে আঁকলেই হবে, ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা ডায়াগ্রামটা করি। প্রথমে একটা দাগ টেনে নিলাম, লম্বা দাগ। এইখান থেকে বিএস এর সমান করে আমরা মাপটা নিয়ে নিই। প্রথমে বিএস কত আছে, 6.8। এবার এখানটা বসিয়ে ওই বিএস এর সমান করে যে 6.8 মাপটা নিয়েছি আমরা, এখান থেকে বসিয়ে একটা চাপ কেটে নিলাম। এইটা ওই সরলরেখাকে একটা বিন্দুতে ছেদ করলো, সেটাকে মার্কিং করা হলো। এইটা হয়ে গেল বিএস, এর মান কত হলো, 6.8 সেন্টিমিটার হলো। আমরা কি বলেছি, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে কি, এইটাকে প্রথমে আমরা সমদ্বিখণ্ডিত করব। সমদ্বিখণ্ডিত করতে গেলে কিভাবে করব, এই বিন্দুতে বসিয়ে অর্ধেকের বেশি, অর্ধেক মানে মোটামুটি একটা আইডিয়া করে, এইটা অর্ধেকের বেশি মানে এই পর্যন্ত নিলেই হয়ে যাবে একটা আইডিয়া করে। মানে কি, মানে শেষ বিন্দু যেটা আছে, বি বিন্দু আছে, বি বিন্দু থেকে একটু ছোট নিলেই হয়ে যাবে, ঠিক আছে? এই একটা ব্যাসার্ধ নিলাম, এইদিকে একটা চাপ আঁকলাম, আর একইভাবে এইদিকে একটা চাপ আঁকলাম। একইভাবে ওই একই মাপ নিয়ে আবার বি বিন্দুতে বসিয়ে আর এ পাশে একটা চাপ আঁকলাম, আর এ পাশে একটা চাপ আঁকলাম। ওকে, তাহলে এই দুটো বৃত্তচাপ একটা বিন্দুতে ছেদ করলো, এখানে দুটো বৃত্তচাপ একটা বিন্দুতে ছেদ করলো। তাহলে এই জায়গায় ভালো করে দেখো, তাহলে আমরা এস বিন্দুতে কম্পাসটাকে বসালাম, বসিয়ে অর্ধেকের বেশি ব্যাসার্ধ, অর্ধেক মানে মোটামুটি এই সরল রেখার অর্ধেক মানে মোটামুটি এখানে আসে। আমরা কি করব, শেষ যে বিন্দু মানে লাস্টে যে বিন্দুটা আছে বি বিন্দু, তার থেকে একটু ছোট করে নেবো, ব্যাস, তাহলেই অর্ধেকের বেশি হয়ে গেল। নিয়ে এই পাশে একটা চাপ আঁকবো, এই পাশে একটা চাপ আঁকবো, আর ওই একই মাপ নিয়ে, চেঞ্জ করবো না মাপটাকে, নিয়ে এইখানে বসিয়ে একইভাবে একটা চাপ আঁকলাম, ঠিক তার উল্টো দিকে আরেকটা চাপ আঁকলাম। তাহলে এই দুটো চাপ একটা বিন্দুতে ছেদ করলো, আর এই দুটো চাপ একটা বিন্দুতে ছেদ করলো। ওকে, এবার কি করব, এই দুটো বিন্দুকে আমরা যোগ করব। ঠিকভাবে পয়েন্টে যোগ করতে হবে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। যোগ করলাম, হলো। একটা বিন্দু যোগ করলে এই বিন্দুটা, এই সরলরেখাটা একটা বিন্দু ছেদ করলো, ওটাকে একটা মার্কিং করা হলো কাটা কম্পাস দিয়ে, ঠিক আছে? এইবার কি বলেছে, ইটি, ইটি কত, 5.8, ইটি 5.8। আমরা কি জানি, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে কি, এই পোর্শনটার সঙ্গে এই পোর্শনটা সমান হবে, আবার এই পোর্শনটার সঙ্গে এই পোর্শনটা সমান হবে। তাহলে এটা যদি ইটি হয়, ইটি কর্ণ হয়, এটা 5.8 আমাকে এখান থেকে কাটা কেটে বার করতে হবে। কিভাবে বার করবো, তাহলে এই যে সরলরেখাটা আছে ইটি, এটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব, ঠিক যেভাবে এটাকে সমদ্বিখণ্ডিত করলাম। তো চলো আগে সমদ্বিখণ্ডিত করে দেখাই। এইখানে বসিয়ে, টি বিন্দুতে বসিয়ে অর্ধেকের বেশি ব্যাসার্ধ, কি বলেছি, শেষ যে বিন্দুটা আছে তার থেকে একটু ছোট নেব, ব্যাসার্ধটা ব্যাস হয়ে গেল। নিয়ে এই পাশে একটা চাপ আঁকবো, আর এই পাশে একটা চাপ আঁকবো, হলো।
একইভাবে ওই একই মাপ নিয়ে ই বিন্দুতে বসিয়ে এইখানে একটা চাপ আঁকবো, আবার তার বিপরীত দিকে একটা চাপ আঁকবো। আচ্ছা, এইটাকে একটু বাড়িয়ে দিতে হবে, তা নাহলে এটা মিট করছে না। তাহলে দুটো বৃত্তচাপ একটা বিন্দুতে ছেদ করেছে, এই দুটো বৃত্তচাপ একটা বিন্দুতে ছেদ করেছে। এই দুটো বৃত্তচাপকে যোগ করব। আচ্ছা, তাহলে এই ইটি রেখাংশে এটা হলো সমদ্বিখণ্ডক, তার মানে কি এই পোর্শনটা সঙ্গে এই পোর্শনটা সমান হবে। এই সরলরেখাটা এই ইটিকে একটা বিন্দু ছেদ করেছে, আমরা মার্কিং করলাম। এবার টি বিন্দুতে বসিয়ে এর সমান করে এই বিন্দুটা এখানে ছেদ করেছে, তার সমান মাপটা নিয়ে নিলাম আমরা। ওই মাপ নিয়ে এইখান থেকে বসিয়ে একটা চাপ আঁকবো এই পাশে, আর ওই একই মাপ নিয়ে আমরা মাপ চেঞ্জ করবো না, এইখানে একটা চাপ আঁকবো। তাহলে এই জায়গাটা বুঝতে পারলে কিনা লক্ষ্য করো। তাহলে ইটিকে আমরা সমদ্বিখণ্ডিত করলাম, যেমন ভাবে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটা চাপ আঁকলাম, এই পাশে একটা চাপ আঁকলাম, আবার এখানে বসিয়ে একইভাবে এই একটা চাপ আঁকলাম, এখানে একটা চাপ আঁকলাম। দুটো বৃত্তচাপ একটা বিন্দুতে ছেদ করেছে, এই পাশে দুটো বৃত্তচাপ একটা বিন্দুতে ছেদ করেছে। এই দুটো বিন্দুকে যোগ করলাম, যোগ করার পর দেখা গেল ওই সরলরেখাটা এইটিকে একটা বিন্দুতে ছেদ করেছে। ওই বিন্দুটাকে আমরা মার্কিং করলাম কাটা কম্পাস দিয়ে। এইবার ইটি তো 5.8, এইটাকে যখন সমদ্বিখণ্ডিত করা হলো, তার মানে কি এই এই পোর্শনটার সঙ্গে এর একটা নাম দিয়ে দিই, এটা নাম দিয়ে দিলাম পি। এই পিটির সঙ্গে আর ইপির সমান হবে, তার মানে পিটির যা মাপ আর ইপি এর মাপ একই হবে। তাহলে এই মাপটাকে আমরা কম্পাস দিয়ে নিয়ে নিলাম, ইপি এর মাপ টিপি এর মাপ কম্পাস দিয়ে নিয়ে নিলাম, মোটামুটি এরকম আসছে। এই মাপ বসিয়ে এখানে একটা চাপ আঁকলাম, আর ওই একইভাবে ওই একই মাপ নিয়ে এই পাশে একটা চাপ আঁকলাম। এই বৃত্তচাপ দুটো ছেদ করলো এখানে ই, আর এটা হলো টি। তাহলে ইটি কত বেরোলো এবার 5.8 হলো। মানে এইটা যদি নাম দেওয়া যায়, এল নাম দেওয়া যায়, তাহলে ই এল এর যে মাপ আর এল টি এর একই মাপ, টোটালটা হচ্ছে 5.8, ইটি 5.8। তার মধ্যে ইএল ইজ ইকুয়াল টু এল টি, ইএল প্লাস এল টি মিলিয়ে হচ্ছে 5.8 হলো। এইবার কি করতে হবে, এখানে একটা পয়েন্ট করে দাও, এখানে একটা মার্কিং করে দাও, কাটা কম্পাস এই দুটোকে যোগ করে দাও। এর সাথে এটা, এর সাথে এস যোগ করে দাও, হলো। একইভাবে বি এর সাথে টি, টি এর সাথে এস। তাহলে আমাদের বি ই এস টি বেস্ট সমান্তরাল রম্বসটা কমপ্লিট হলো। ওকে, তাহলে এবার লিখতে হবে একটি রম্বস বিএসটি আঁকি যার বিএসটি গুলো এত আর বিটি ইজ ইকুয়াল টু 5.8। অতএব এবার লিখবে এরকম ভাবে, অতএব বিইএসটি একটি রম্বস অঙ্কন করা হলো যার বিএস ইজ ইকুয়াল টু 6.8 সেন্টিমিটার এবং ইটি ইজ ইকুয়াল টু 5.8 সেন্টিমিটার হলো। তাহলে দুইয়ের ইটা কমপ্লিট হলো। এরপরে এসো দুইয়ের এফ। কি বলেছে, একটি বর্গক্ষেত্র ডিই এ আর ডি আর আঁকি যার ডিই ইজ ইকুয়াল টু 5.2 সেন্টিমিটার। খুব সহজ, আগে আমরা রাফে একটা ডায়াগ্রাম করে নিই। বর্গক্ষেত্র,
বর্গক্ষেত্র কি, যার প্রত্যেকটা বাহু সমান, মানে এইটা যদি হয় কি বলেছে 5.2 সেন্টিমিটার, এটা যদি 5.2 হয়, এটাও 5.2 হবে, এটাও 5.2 হবে, আর এটাও 5.2 হবে, আর প্রত্যেকটা কোণ হবে সমকোণ, মানে এইটা 90 ডিগ্রি হবে, এইটাও 90 ডিগ্রি হবে, এইটাও 90 ডিগ্রি হবে, আর এইটাও 90 ডিগ্রি হবে। এর নাম হচ্ছে বর্গক্ষেত্র, প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। তো আমরা প্রথমে ডায়াগ্রামটা আঁকি। ডি ইজ ইকুয়াল টু 5.2, তাহলে 0 তে একটা মার্কিং করি আর 5.2 তে একটা মার্কিং করি। গিয়ে একটু আগে 5.2 হলো, এটা কত, ডিই 5.2 সেন্টিমিটার হলো। তাহলে আমরা একটা প্রথমে সরলরেখা টানি। এইখান থেকে 5.2 এর সমান করে একটা বৃত্তচাপ কেটে নেব। এখান থেকে 5.2 এর সমান করে আমরা একটা বৃত্তচাপ কেটে নিলাম। ওকে, এটা হয়ে গেল। কি নাম ছিল বৃত্তটার, বর্গ ডি আর ডিই আর, এটা হলো ডিই, এটা হলো 5.2 সেন্টিমিটার। আচ্ছা, এবার কি বলেছি, বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হবে, তাহলে এইখানে আমরা একটা আগে 90 ডিগ্রি কোণ আঁকি। 90 ডিগ্রি কোণ আঁকতে গেলে কি করতে হবে, একটা যে কোনো মাপের একটা ব্যাসার্ধ, এরকম একটা ব্যাসার্ধ নিয়ে নিলাম, নিয়ে এই ডি বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। ওকে, তাহলে কি করলাম, আমরা যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে ইচ্ছা মতন, তুমি বড় নিতে পারো আর একটু ছোট নিতে পারো, তো বেশি বড় বা বেশি ছোট নেওয়া দরকার নেই, মোটামুটি একটা মাপ হলেই হলো। নিলাম, এইবার এইটা ডি কে একটা বিন্দুতে ছেদ করেছে, ওই ছেদ বিন্দুটাকে কাটা কম্পাস দিয়ে পয়েন্ট করা হলো, ওইখানে বসিয়ে ওই একই মাপ নিয়ে এখানে একটা চাপ আঁকা হলো। এই চাপটা, এই বড় চাপটাকে একটা বিন্দুতে ছেদ করেছে, ওইখানটায় বসিয়ে আবার ওই একই মাপ নিয়ে এইখানে একটা চাপ আঁকা হলো। আর ওই একই বিন্দুতে বসিয়ে এই পাশে উপরে একটা চাপ আঁকা হলো। আর এইখানে যেটা চাপ আঁকা হলো, এই চাপটা আগের বড় চাপটাকে একটা বিন্দু ছেদ করেছে, ওইখানে বসিয়ে আরেকটা চাপ আঁকা হলো, যেটা আগে আঁকা বৃত্তচাপটাকে আরেকটা বিন্দুতে ছেদ করেছে। তাই এই দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করেছে সেখানে একটা পয়েন্ট দিয়ে মার্কিং করা হলো, এইটা হলো 90 ডিগ্রি। তাহলে কি করলাম, ডি বিন্দুতে বসিয়ে ইচ্ছা মতন একটা ব্যাসার্ধ নিলাম, নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকলাম বড় করে। এই বৃত্তচাপটা এই সরলরেখাকে একটা বিন্দুতে ছেদ করেছি, ওই ছেদ বিন্দুতে একটা মার্কিং করলাম প্রথমে, মার্কিং করে ওখানে কাটা কম্পাস বসিয়ে ওই একই মাপ নিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকলাম এই পাশে। ওই বৃত্তচাপটা আগের বড় বৃত্তচাপটাকে একটা বিন্দুতে ছেদ করেছে, ওই ছেদ বিন্দুতে বসিয়ে এই পাশে একটা চাপ আঁকলাম, আবার উপরে একটা চাপ আঁকলাম ওই একই মাপ নিয়ে হলো। আচ্ছা, এই চাপটা আগের বৃত্তচাপটাকে একটা বিন্দু ছেদ করেছে, ওইখানে বসিয়ে আরেকটা চাপ আঁকলাম, যেটা উপরের আগে আঁকা বৃত্তচাপটাকে আরেকটা বিন্দু ছেদ করেছে। ওই দুটো চাপ যে বিন্দু ছেদ করেছে ওখানে একটা মার্কিং করা হলো কাটা কম্পাস দিয়ে, ওই ছেদ বিন্দুটার সঙ্গে ডি বিন্দু যুক্ত করে দেওয়া হলো। করে দেওয়া হলো। এইবার এইখান থেকে এই যে সরলরেখা টানা হলো, এখান থেকে 5.2 এর সমান করে আমরা একটা চাপ কেটে নেবো। আরো ওটাকে লম্বা করতে হবে, কারণ এখান থেকে কাটা যাচ্ছে না, লম্বা করেই লম্বা দাগ টানবে, এখন টানবে।
হলো। এইখান থেকে আমরা 5.2 এর সমান করে একটা বৃত্তচাপ কেটে নেবো। হলো, এটা একটা বিন্দুতে ছেদ করেছে, সেই বিন্দুটাকে আমরা কাটা কম্পাস দিয়ে মার্কিং করলাম। ওই একই এই 5.2 আমরা নিয়েছি তো এখান থেকে, এই 5.2 এখান থেকে এটা 5.2 কেটে নেওয়া হলো। এইখানে বসিয়ে, যেহেতু বর্গক্ষেত্র প্রত্যেকটা বাহু সমান, তাই এইখানে ওই বিন্দুটা বসিয়ে, এই বিন্দুটা এখান থেকে 5.2 নিয়ে যে চাপটা কাটলাম, ওই চাপটা একটা বিন্দুতে ছেদ করেছে, ওই ছেদ বিন্দুতে বসিয়ে ওই 5.2 এর সমান করে আরেকটা বৃত্তচাপ আঁকা হলো এখানে। একইভাবে ই বিন্দুতে বসিয়ে ওই একই মাপ নিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকা হলো। এই দুটো বৃত্তচাপ একটা বিন্দুতে ছেদ করেছে। হলো, ওই ছেদ বিন্দুর সঙ্গে এইটা আর এইটা জুড়ে দাও। এটা জুড়ে দাও, আর ওই ছেদ বিন্দুর সঙ্গে এইটাও জুড়ে দাও। হলো, তাহলে এটা হলো ডিই, কি নাম ছিল, DEAR, ডিই এটার নাম এ, এটার নাম আর। তাহলে এটা 5.2 হবে, এটাও 5.2 সেন্টিমিটার, এটাও 5.2 সেন্টিমিটার, আর এটাও হলো 5.2 সেন্টিমিটার। হলো, তাহলে আমাদের আঁকাটা কমপ্লিট হলো। তাহলে এবার লিখতে হবে কিভাবে, যা আছে ওই দেখে থেকে লিখে দেবে। অতএব DEAR একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো যার ডিই ইজ ইকুয়াল টু 5.2 সেন্টিমিটার। মানে এখানে যা ছিল ওটাই লিখে দেওয়া হলো আর কি, ব্যাস এটুকু লিখলেই হয়ে যাবে। তাহলে এফেক্টটা হয়ে গেল। এরপরে এসো জি, পরে আমরা করবো কি 2 এর জি। কি আছে, একটি আয়তক্ষেত্র রিড, READ, রিড আঁকো, যার RE ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার এবং EA ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার। তো আমরা আগে আয়তক্ষেত্রটা ডায়াগ্রাম করে নিই। এই কি বলছে, READ, এটা হলো এ, এটা হলো ডি। কি বলছে, RE কত, 6 সেন্টিমিটার। আমরা সেন্টিমিটার লিখছি না, জাস্ট ডায়াগ্রামটা বোঝার চেষ্টা করছি। EA হচ্ছে 5 সেন্টিমিটার। ডায়াগ্রামটা আঁকতে হবে। আচ্ছা, আয়তক্ষেত্রের ব্যাপারে কি আছে, আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য হচ্ছে দুটো বিপরীত বাহু সমান এবং সমান্তরাল। এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান্তরাল হবে। মানে এটা যদি 6 হয় তাহলে এটাও 6 হবে, আর এই বাহুটার সঙ্গে, এটা বিপরীত বাহু এইটা, এইটা যদি 5 হয় তাহলে এইটাও 5 হবে। মানে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান এবং সমান্তরাল, আর এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান এবং সমান্তরাল। আর প্রত্যেকটা কোণ হবে 90 ডিগ্রি। মানে এই কোণটা 90 ডিগ্রি হবে, এইটাও 90 ডিগ্রি হবে, এইটাও 90 ডিগ্রি হবে, আর এইটাও 90 ডিগ্রি হবে। এই হচ্ছে আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য। 237 নম্বর পেজে তোমাদের আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য দেখানো আছে, ওটা দেখে নিও, বুঝতে সুবিধা হবে। এই 237 নম্বর পেজ। কি বলেছে, আয়তক্ষেত্রের প্রতিটি কোণের মান 90 ডিগ্রি হবে, আর বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে বাহুগুলো আঁকি। কত বলেছে, 6 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার। 6 বলতে 0তে একটা বসাবো পয়েন্ট, আর 6 একটা পয়েন্ট মার্কিং করব, দুটোকে জুড়ে দেবো, হয়ে গেল 6। হলো, এটা কত, RE, এটা হচ্ছে 6 সেন্টিমিটার। হলো, আরেকটা কি বলেছে,
5 সেন্টিমিটার। এখানে একটা বসাও, 0-তে একটা 5-এ একটা বসাও, দুটোকে জুড়ে দাও, এটা হয়ে গেল 5 সেন্টিমিটার। এটা কি আছে নাম? ইএ হলো। এইবার তোমাকে আয়তক্ষেত্রটা আঁকতে হবে, খুবই সহজ। প্রথমে একটা লম্বা দাগ টেনে নাও, হলো এইখান থেকে 6 সেন্টিমিটার সমান করে আগে কম্পাস সাহায্যে মেপে নাও, হলো কি ছিল আড়ি কত 6 সেন্টিমিটার, তারপর নিচেরটা আড়ি যেটা 6 সেন্টিমিটার, তাহলে এখানে একটা পয়েন্ট বসিয়ে ওই 6 সেন্টিমিটার যে আমরা মেপে নিয়েছি কম্পাসের সাহায্যে, ওই মাপ নিয়ে এখানে একটা চাপ কাটো। এই চাপটা সরলরেখাকে একটা বিন্দুতে ছেদ করেছে, ওইটাই হয়ে গেল আর ই, এটা হয়ে গেল ই বিন্দু। এটা কত না 6 সেন্টিমিটার, হলো। আচ্ছা, আমরা কি বলেছি আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, তার মানে এখানে আগে আমাকে একটা 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। 90 ডিগ্রি কোণ আঁকতে গেলে কি করতে হবে, ইচ্ছা মতন আমি একটা ব্যাসার্ধ নিয়ে নিলাম, আমি এরকম একটা ব্যাসার্ধ নিলাম, নিয়ে এখানে বসিয়ে একটা চাপ আঁকবো। প্রথমে একটা বৃত্তচাপ আঁকলাম, ওই চাপটা আর কি একটা বিন্দুতে ছেদ করেছে, ওই ছেদ বিন্দুতে একটা মার্কিং করলাম কাটা কম্পাস দিয়ে, ওই ছেদ বিন্দুতে বসিয়ে ওই একই মাপ নিয়ে, বৃত্তচাপ পাল্টাইনি, যে মাপটা নিয়েছি ওই মাপই রাখতে হবে, নিয়ে এখানে একটা চাপ আঁকলাম, ওই চাপটা আগের বৃত্তচাপকে একটা বিন্দুতে ছেদ করেছে, ওইখানে একটা মার্কিং করলাম কাটা কম্পাস দিয়ে, ওইখানে বসিয়ে আরেকটা বৃত্তচাপ এখানে আর একটা উপরে বৃত্তচাপ আঁকবো, একটা বৃত্তচাপ এপাশে আরেকটা বৃত্তচাপ উপরে, দুটো বৃত্তচাপ আঁকা হলো। এই বৃত্তচাপটা আগের বৃত্তচাপকে একটা বিন্দুতে ছেদ করেছে, ওটা আমরা মার্কিং করলাম কাটা কম্পাস দিয়ে, ওইখানে বসিয়ে ওই একই মাপ নিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকলাম, যেটা উপরে আঁকা বৃত্তচাপটাকে একটা বিন্দুতে ছেদ করেছে, ওই ছেদ বিন্দুতে আমরা একটা মার্কিং করলাম কাটা কম্পাস দিয়ে। এইবার এই ছেদ বিন্দুর সঙ্গে এই আর বিন্দু যুক্ত করে দিলাম, একদম ঠিক ভাবে যুক্ত করতে হবে, তাহলে কিন্তু মিলবে না। যুক্ত করে দিলাম, হলো। এইবার কি করতে হবে, এটা কত হলো 6 আর এইটা কত 5, এইখানে যেটা হবে এই পাশে একই মাপ হবে, এটা 5, তাহলে এই 5টাকে আমরা প্রথমে মেপে নিই কাটা কম্পাস দিয়ে। এই আর বিন্দু থেকে ওই ইয়ে মানে 5 সেন্টিমিটার সমান করে একটা চাপ কেটে নিলাম, হলো। এইবার এইখানের যে মাপ সেটা এই মাপের সঙ্গে সমান হবে। কি বলেছিলাম, আরই 6 হলে এটাও এই পাশে এই বাহুটা 6 হলে এই বাহুটা 6 হবে, আর এইটা 5 হলে এইটাও 5 হবে। তার মানে কি এইটা কত হলো, এইটা হলো 5 সেন্টিমিটার, হলো 5 সেন্টিমিটার। তাহলে এইটা যদি 5 সেন্টিমিটার হয় তাহলে এই পাশটা 5 সেন্টিমিটার হবে। তো আমরা 5 সেন্টিমিটার প্রথমে মাপ নিয়েছি, তাহলে প্রথমে আর কম্পাস না চেঞ্জ করে এইখানে বসিয়ে ওই 5 সেন্টিমিটার যে মাপটা নিয়েছি একটা চাপ আঁকা হলো, ওই মাপ নিয়ে একটা বড় করে চাপ আঁকা হলো। আর এইটা বলেছে 6 সেন্টিমিটার, মানে এখানে যে বাহুটা হবে এখানে একই বাহু হবে 6 সেন্টিমিটার। তো 6 সেন্টিমিটার কত আছে, ই আর আর ই আছে, এখানে বসিয়ে ওই আরই সমান করে অর্থাৎ 6 সেন্টিমিটারের সমান করে একটা চাপ আঁকা হলো, ওই চাপটা আগের বৃত্তচাপকে একটা বিন্দুতে ছেদ করেছে, ওই ছেদ বিন্দুটাকে কাটা কম্পাস দিয়ে মার্কিং করা হলো। এইবার কি আছে আমাদের কাজ, এই ছেদ বিন্দুগুলোর সঙ্গে এখানে যুক্ত করে দেওয়া সরলরেখাগুলোকে, ব্যাস। এইটার সঙ্গে এটা আর এইটার সঙ্গে যে বিন্দুটা আছে এটা যুক্ত করে দেওয়া হয়ে গেল। আর ই এটা যদি এ হয় আর এটা হলো ডি, তাহলে এইটা 6 হলে এটাও 6 হবে, কারণ আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। আর এইটা 5 হলে এটাও 5 হবে, আর এটা তো 90 ডিগ্রি কোণ আছে। তাহলে আমাদের আঁকা কমপ্লিট।
এবার যা আছে দেখে দেখে ওইটা লিখে দিতে হবে। অতএব আর ই এ ডি একটি আয়তক্ষেত্র অঙ্কন করা হলো যার আর ই কত 6 সেন্টিমিটার, যা আছে খালি দেখে দেখে লিখে দিতে হবে, আর কিছু কাজ নেই। এবং ই এ ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার। এই হয়ে গেল। আচ্ছা, এটা হয়ে গেল জি। এর পরের অঙ্কটা হলো 2 এর এইচ। কি বলেছে অঙ্কটা আমরা পড়ি আগে। একটি চতুর্ভুজের এস এ এন ডি স্যান্ড আঁকো। একটি চতুর্ভুজ এস এ এন ডি স্যান্ড আঁকো যার এস এ ইজ ইকুয়াল টু 5.6 সেন্টিমিটার, এ এন ইজ ইকুয়াল টু 4.5 সেন্টিমিটার, কোণ এস ডি ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, কোণ এস এ এন ইজ ইকুয়াল টু 75 ডিগ্রি এবং কোণ এ এন ডি ইজ ইকুয়াল টু 110 ডিগ্রি। আচ্ছা, এস এ এন ডি স্যান্ড চতুর্ভুজে দুটো বাহু দেওয়া আছে, এস এ আর এ এন দেওয়া আছে, আর তিনটে কোণ দেওয়া আছে। আচ্ছা, আমরা কি বললাম আগে একটা রাফ ডায়াগ্রাম করে নেব যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। রাফ ডায়াগ্রামটা হলো এরকম, এস এ এন ডি এই যদি একটা চতুর্ভুজ হয়, এর নাম এস, এটা হচ্ছে এ, এটা হলো এন, আর এটা হলো ডি। এস এ কত বলেছে না, এস এ বলেছে 5.6 সেন্টিমিটার, তার মানে এটা হলো 5.6 সেন্টিমিটার। সেন্টিমিটার লিখছি না, খালি এটা রাফ বলে। এন ইজ ইকুয়াল টু কত 4.5 সেন্টিমিটার। কোণ এ এস ডি এই কোণটা হলো কত 45 ডিগ্রি। ওকে, কোণ এস এ এন এইটা হলো 75 ডিগ্রি। আর কি বললো এ এন ডি এই কোণটা হলো 110 ডিগ্রি। আচ্ছা, এখানে 45 ডিগ্রি তো আমরা সহজে পেয়ে যাব, কারণ 90 আঁকলে তার অর্ধেক হলো 45 ডিগ্রি, আর 75 ডিগ্রি এটাও আমরা পেয়ে যাব। 60 আর 90 এর মাঝখানে যেটা কোণটা থাকে ওটা হলো 75 ডিগ্রি। আর 110 ডিগ্রিটা আমাদের চালার সাহায্যে বার করতে হবে, ওটা তো আমরা আঁকতে পারবো না কম্পাসের সাহায্যে। তো চলো অঙ্কটা আগে শুরু করা যাক। 5.6 সেন্টিমিটার। প্রথমে তোমাদের মার্কিং করে নিতে হবে, জিরোতে একটা পয়েন্ট মার্কিং করো, আর 5.6 মানে 5-এর পরে 6টা ঘর নিয়ে সেখানে একটা মার্কিং করো। মার্কিং করে এবার জুড়ে দাও, হয়ে গেল 5.6। এটা হলো 5.6 সেন্টিমিটার। আর কি বললো এ এন 4.5। একইভাবে জিরোতে একটা পয়েন্ট মার্কিং করো, আর 4-এর পরে 5 ঘর গুনে একটা পয়েন্ট মার্কিং করো। এই দুটো পয়েন্টকে জুড়ে দাও পেন্সিলের সাহায্যে, হয়ে গেল 4.5। এটা হলো 4.5 সেন্টিমিটার। তাহলে এটা কি না, এটা হলো এস এ আর এটা হলো এ এন। আচ্ছা, আর কি বলেছে 45 ডিগ্রি কোণ, 75 ডিগ্রি কোণ আর 110 ডিগ্রি কোণ। এই 45 ডিগ্রি আর 75 ডিগ্রি আমরা কম্পাসের সাহায্যে এঁকে নিতে পারবো, 110 ডিগ্রিটা আমরা চাঁদার সাহায্যে আঁকবো। তো 110 ডিগ্রি কোণটা আগে এঁকে রাখি, মাপটা পরে নিয়ে নেবো।
তোমরা দেখছো এই চাঁদা যেটা আছে, এই দুটো দাগ, এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা যে বিন্দুতে ছেদ করেছে, ওই মিডিল পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা এই ঠিক স্টার্টিং পয়েন্টে বসাবো সরলরেখাটা, ঠিক আছে? তাহলে স্টার্টিং পয়েন্টে বসালে, এই বসালাম, এই সরলরেখাটার সঙ্গে এটা একদম পুরোপুরি ভাবে মিশে যায়। দেখো তোমরা ঠিক ভাবে মিশে গেছে। এইবার 110, দেখো এখানে হলো 120, এটা হলো 90, এটা হলো 100, এটা হলো 110। এই 110-এ আমরা একটা মার্কিং করলাম পেন্সিল দিয়ে মার্কিং করে এইবার এটাকে জুড়ে দিলাম। হলো, এইটা হলো 110 ডিগ্রি। আচ্ছা, এইটা আমরা যখন কম্পাসের সাহায্যে যখন চতুর্ভুজটা আঁকবো, তখন আমরা এই মাপটা নিয়ে নেবো। এখন আর মাপ নিচ্ছি না। তাহলে এইবার আমরা অঙ্কটা শুরু করি। প্রথমে একটা লম্বা সরলরেখা টানি। হলো, এখান থেকে কি বলেছে, এখানে ডায়াগ্রাম কি করেছিলাম 5.6, তাহলে এসে 5.6 এর সমান করে আমরা মাপটা আগে নিয়ে নিই। দেখো 5.6 ঠিক কাটা মিলে গেল একদম। এইবার এখানটা বসিয়ে আমরা যে মাপটা নিয়েছি ওই মাপটা নিয়ে এখান থেকে কেটে নিলাম, একটা চাপ কেটে নিলাম। এই চাপটা এই সরলরেখাকে এখানে ছেদ করলো, আর এখানটা মার্কিং করে দিলাম। তাহলে এটা হলো 5.6, এটা হলো 5.6 সেন্টিমিটার। এর নাম দাও এস এ। এইবার কি বললো, কোণ এএসডি 45 ডিগ্রি, এএসডি 45 ডিগ্রি। তাহলে আমরা এখানে একটা 45 ডিগ্রি কোণ আঁকবো এএসডি তে। তাহলে এইখানে কম্পাসটাকে বসিয়ে একটা মোটামুটি না ছোট না বড় একটা বৃত্তচাপ আঁকি। আচ্ছা, এইটা এই বিন্দুকে যেখানে ছেদ করেছে, এই বৃত্তচাপটা এই সরলরেখাটাকে যে বিন্দু এসে যে বিন্দু ছেদ করেছে, ওখানে একটা পয়েন্ট করা হলো। ওই একই চাপ নিয়ে, চাপটা কিন্তু পাল্টাপাল্টি করছি না, ওই একই চাপ নিয়ে এখানে আরেকটা বৃত্তচাপ আঁকা হলো, দেখতে পাচ্ছ? ওই বৃত্তচাপটা আগের বৃত্তচাপকে যে বিন্দু ছেদ করলো, ওইটাকে আমরা একটা পয়েন্ট দিয়ে মার্কিং করলাম। ওইখানে বসি ওই একই চাপ নিয়ে আবার এই পাশে একটা চাপ আঁকা হলো। হলো, আরেকটা উপরের দিকে চাপ আঁকা হলো। আচ্ছা, এই চাপটা আগের বৃত্তচাপটাকে যে বিন্দুতে ছেদ করেছে সেখানে একটা মার্কিং করে ওইখানেই বসিয়ে কাটা কম্পাসটাকে ওই একই মাপ নিয়ে যে উপরের দিকে যে বৃত্তচাপটা আঁকা হলো, ওইখানে আরেকটা বৃত্তচাপ আঁকা হলো। এই দুটো বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করেছে, এইটা হলো 90 ডিগ্রি। তোমরা জানো, এটা আগে করেছো। তাহলে এই দুটো পয়েন্টকে তোমরা জুড়ে দাও। এটা হলো 90 ডিগ্রি, ঠিক আছে? এর অর্ধেক মানে কি, এইখান থেকে এইটুকু যে হলো, এর অর্ধেকটা হচ্ছে 45 ডিগ্রি। 45 ডিগ্রি বার করবো না, এইখানে যে ছেদ করেছে ওই ছেদ বিন্দুতে কাটা কম্পাসটাকে বসাও, অর্ধেকের বেশি ব্যাসার্ধ। এই যে কোণটা, এর অর্ধেক মানে এই পর্যন্ত বোঝা মোটামুটি। তাহলে অর্ধেকের বেশি মানে, সোজা কথা, অর্ধেকের বেশি মানে একদম ছেদ বিন্দু যেখানে আছে, এই কোণটা যেখানে ছেদ করেছে তার থেকে একটু ছোট নিলেই আমরা অর্ধেকের বেশি ব্যাসার্ধ পেয়ে যাবো। তো এই পর্যন্ত নিয়ে আমরা, এটা হলো অর্ধেকের বেশি, নিয়ে একটা এখানে চাপ আঁকলাম। আবার এই বিন্দুতে বসিয়ে একইভাবে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরেকটা চাপ আঁকলাম। এই দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করেছে তাকে কাটা কম্পাস দিয়ে পয়েন্ট করলাম, মার্কিং করা হলো। এইবার এই সরলরেখাটাকে জুড়ে দাও, এস বিন্দুর সঙ্গে ওই দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করেছে তার সাথে জুড়ে দাও। এটা হয়ে গেল 45 ডিগ্রি। ওকে, আচ্ছা, এইবার কি বলেছে, এস এ এন 75 ডিগ্রি। তাহলে 75 ডিগ্রি রাখতে গেলে আমাদের প্রথম 90 ডিগ্রি রাখতে হবে। একটা যে কোনো একটা মাপের বৃত্তচাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকা হলো। আচ্ছা, এই বৃত্তচাপটা
এস এর সরলরেখাকে যে বিন্দুতে ছেদ করেছে সেই ছেদ বিন্দুতে বসিয়ে ওই একই বৃত্তচাপ নিয়ে, আমরা চাপটা কিন্তু পাল্টাচ্ছি না, বৃত্তচাপ মাপটা পাল্টাইনি, ওই যে বিন্দু ছেদ করেছি ওই ছেদ বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম, এটা হলো 60। আবার ওই একই বিন্দুতে বসিয়ে, ওই ছেদ বিন্দুতে বসিয়ে আবার এই পাশে আরেকটা বৃত্তচাপ আঁকলাম, এটা হয়ে গেল 120। ওকে, আচ্ছা, ওই একই বিন্দুতে বসিয়ে উপরের দিকে একটা বৃত্তচাপ টানলাম, আর ওই বৃত্তচাপটা এই আগের বৃত্তচাপকে যে বিন্দুতে ছেদ করেছে ওই ছেদ বিন্দুতে বসিয়ে উপরের দিকে আরেকটা বৃত্তচাপ টানলাম। তাহলে এই দুটো বৃত্তচাপ পরস্পরকে যে বিন্দুতে ছেদ করেছে এটা হলো 90°। ওকে, তোমরা জানো এটা 90° কিভাবে হয়, আগে একবার দেখালাম, এটাও একইভাবে 90° হলো। তাহলে 90 আর 60, এটা হলো 90 আর এটা হলো 60, 90 আর 60 এর মাঝখানে যেটা থাকবে সেটা হলো 15। তাহলে 60 প্লাস 15 মানে 75। ওকে, তার মানে কি আমাদের এই দুটো মধ্যবর্তী কোণ আমাদের আঁকতে হবে। একই ব্যাপার, এইখানে বসিয়ে এই কোণটার অর্ধেকে, এই কোণটা অর্ধেক মানে এইখানে অর্ধেকের বেশি মানে এখান থেকে একটু ছোট নিলেই হয়ে যাবে। দেখো এখান থেকে একটু ছোট নিয়েছি, নিয়ে একটা চাপ এইখানে আঁকা হলো, ওই একই মাপ নিয়ে এই বিন্দুতে বসিয়ে আরেকটা চাপ আঁকো, এই দুটো চাপ যে বিন্দুতে ছেদ করেছে সেখানে কাটা কম্পাসে একটা মার্কিং করা হলো। এইবার এই দুটো সরলরেখাকে জুড়ে দাও, এই বিন্দুর সঙ্গে এই সরলরেখাটাকে জুড়ে দাও, তাহলেই তোমরা পেয়ে যাবে 75°। ওকে, তাহলে এইটা হয়ে গেল 75°। আচ্ছা, এইবার কি বলেছে, ASD, এখানে ডি হবে 45°, আর SAN 75°, এবং AND, তাহলে SAN হলো 75°, এটার নাম দিলাম N, আর AND 110°। মানে এইখানে আমাকে 110° কোণটা আঁকতে হবে। এইখানে যদি 110° কোণটা আঁকতে হয়, এটা 110° কোণ আগে আমরা এঁকে নিয়েছি, এইবার এর মাপটা আমরা নিয়ে নেবো। ওকে, আগে মাপ নিলে কি হতো, আগে যদি আঁকতাম তাহলে এটার মাপ নিয়ে নিতাম, একই ব্যাপার, ওই জন্য আমরা একসাথে করে মাপ নিয়ে নেব। এই হলো, এইখান থেকে এইটা যে বিন্দু ছেদ করেছে এইখান থেকে এইটুকু হচ্ছে 110°, তাহলে এখান থেকে এইটুকু মাপ আমরা নিয়ে নেব। হলো, তাহলে এইখানে বসিয়ে আমরা প্রথমে একটা বৃত্তচাপ আঁকি, এখানে আমরা একটা প্রথমে বৃত্তচাপ আঁকি, এইবার আমরা এইখান থেকে মাপটা নিয়ে নিই। তাহলে এই বৃত্তচাপটা এই আগের বৃত্তচাপটাকে একটা বিন্দু ছেদ করে যেটা মার্কিং করা হলো, তাহলে এটা হলো AND। তাহলে এই কোণটা হচ্ছে 110°, আর ASD হচ্ছে 45°। এবার এইটা যে আমরা করেছিলাম এটা ছোট করে রেখেছিলাম, কারণ কোথায় গিয়ে মিট করবো তা জানতাম না, সেই কারণে এটাকে বাড়াইনি আমি। এবার এটাকে জুড়ে দেওয়ার সাথে, এটা হলো ডি, তাহলে SAND, তাহলে যার ASD হলো 45°, SAN হলো 75°, আর AND হলো 110°। তো এইটাই হচ্ছে জিওমেট্রি ড্রয়িংটা হলো। এবার তোমাদের লিখতে হবে কি, যা আছে দেখে দেখে লিখে দেবে। চতুর্ভুজ, অতএব SAND
চতুর্ভুজটি অঙ্কন করা হলো। যার এস এ ইজ ইকুয়াল টু কত 5.6 সেন্টিমিটার, কমা দিয়ে এ এন ইজ ইকুয়াল টু 4.5 সেন্টিমিটার, কমা দিয়ে তারপরে কি আছে কোণ এ এস ডি, দেখে দেখে লিখে দেবো যা আছে, কোণ এ এস ডি ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, কমা দিয়ে কোণ এস এ এন ইজ ইকুয়াল টু কত 75 ডিগ্রি, এবং এবং এই যে কোণটা এ এন ডি ইজ ইকুয়াল টু 110 ডিগ্রি। তো এই হলো আমাদের দুয়ের এই দাগের অঙ্কন। ওকে।